গানের প্রতিযোগিতাটায় পার্টিসিপেট করবে? তুমি কিন্তু ওখানে গেলে জিতবেই, দেখো। তোমার থেকে ভালো গান তো কেউ করতেই পারবে না। ইরা দিদি, তুমি প্লিজ পার্টিসিপেট করো, আমরা সবাই তোমার জন্য ভোট দেব। গুরুমা জানতে পারলে খুব খুশি হবে, দেখো। ও ইরা দিদি, হ্যাঁ শুনছো আমার কথা? হ্যাঁ বল। তুমি কিন্তু অনেক ফেমাস হয়ে যাবে। প্রাইজ মানি জানো, পুরো 25 লক্ষ টাকা। তারপর কোনো একটা মিউজিক কোম্পানির সাথে এগ্রিমেন্ট হবে, তখন আবার 25 লক্ষ টাকা দেবে। বাবা তুই তো দেখছি সব জানিস। প্লিজ প্লিজ ইরা দিদি, তুমি পার্টিসিপেট করো না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, তুই যা বস, ওখানে বস। কিন্তু মিস্টার চ্যাটার্জি আপত্তি করবেন না তো? না ঠাম্মু, আমি পারবো না। আমি দির কাছে কোনোভাবেই টাকা চাইতে পারবো না। সব সময় সব কিছু তো দি করে আমাদের জন্য, তারপরে সবার কাছে কথা শোনে। দেখলে তো, পরিবার পরিবার করে কম কথা তো দি শুনলো না। আমি আমার স্পেশাল ক্লাসের জন্য দির কাছে কোনোভাবেই টাকা চাইতে পারবো না। এর থেকে লজ্জার আর কিছু হয় না ঠাম্মু, আমি পারবো না। কিন্তু তিস্তা দেখ, ইরা ছাড়া টাকার বন্দোবস্ত কে করবে বল? তাছাড়া তুই যে বলছিলিস যে এই ক্লাসটা তোকে করতেই হবে। ঠাম্মু, সেরকম হলে আমি নিজে কিছু একটা ব্যবস্থা করব। আমি নিজে টিউশন করব। দির আমি কোনোভাবেই আর অসুবিধা হতে দেব না। আমিও তো কিছুতেই বুঝতে পারছি না কিভাবে সংসার চলবে, কিভাবে কি করব। তোমার দাদা ভাই তো ভয় ঘর থেকে বেরোচ্ছে না, আর আর আমরাও তো কেউ কিছু করি না, তাই না? নাথ বৌমা, ইরাই যে আমাদের একমাত্র ভরসা। কিন্তু কিন্তু ওর সংসারের কথাটা তো আমাদের ভাবতে হবে, তাই না? ও তো চাইবে আমাদের সাহায্য করতে, কিন্তু ওর পরিবারের যে কেউ চায় না ও আমাদের সাহায্য করুক। আমি তাই কি ভাবছি জানো তো, আমি যদি আবার হাতের কাজ, সেলাই এইসব করি তাহলে। না ঠাম্মু, কিছুতেই না। তোমার চোখের এই অবস্থা, এর মধ্যে তুমি সেলাই করবে? না না, অসম্ভব। তোমরা কেন এরকম ভাবে ভেঙে পড়ছো বলো তো? আমি আছি তো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব, দেখো। কিন্তু কি তিস্তা, কি ব্যবস্থা হবে বলো? ঠিক আছে, মানছি তুমি না হয় টিউশন করলে, কিন্তু টিউশন করে আর ক টাকাই বা আসবে বলো? তাতে করে কি সংসার চলে? এই তো দেখো না, আজ সকালেই ডাম্পু সমানে বায়না করে গেল, মাংস খাবো মাংস খাবো মাংস খাবো। আমি ওকে কেমন করে বোঝাই যে আমাদের আর সে সামর্থ্য নেই, আর ইরার কাছেও তো চাইতে পারবো না। মাম্মা মাম্মা মাংস দাও না, খিদে পেয়েছে। খিদেতে পেট চুই চুই করছে। ছোটি মাংস খাবি? মাম্মা মাংস বানিয়েছে। মাম্মা মাংসের গন্ধ তো বেরোচ্ছে না। বৌদি, বৌদি, আরে কখন থেকে বলছি খেতে দিতে, তুমি খেতে দিচ্ছ না কেন বলো তো? আমারও তো খিদেতে পেটে তো একেবারে ছুঁচো ডন বৈঠক শুরু করে দিয়েছে। আরে তোমরা তো জানো আমার ডিম ফেভারিট, আমি তো ডিম খাচ্ছি। আর ঠাম্মুর হাতে বানানো ডিমের কারি, ওফ, স্পেশাল দুটো ডিম খাবো, দুটো হলুদ কুসুম খাবো, সো টেস্টি। আমি ডাম্পুর মতন পাতলা মাংসের ঝোল খাবো না বাবা। বৌদি তাড়াতাড়ি খেতে দাও না, আমি তো আর পারছি না। না না, আমিও তাহলে মাংস খাবো না ছোটি। আমিও দুটো ডিম খাবো, হলুদ কুসুমওয়ালা। কি হয়েছে ইরা? বিয়ে হয়ে গেলেই মেয়েরা
পর হয়ে যায়, তাই না বল? এই বিশ্বাস থেকে আমরা বোধহয় আর কোনোদিন বেরোতে পারবো না। একটা মেয়ে যতই চেষ্টা করুক যে বিয়ের পরে সে তার পরিবারের পাশে দাঁড়াবে, সাহায্য করবে, সে পারবে না। কারণ বিয়ের আগে সেই মেয়েটা যখন তার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতো, কর্তব্য পালন করতো, তখন সব ঠিক ছিল। কিন্তু বিয়ের পরেই সেটা হয়ে যায় দয়া, উপকার। কেন এরকম হয় বলতো? এই যে আমার কথাই ধর, আমি কিন্তু সবসময় চাই আমার পরিবারের পাশে দাঁড়াতে। আমি ওদের জন্য সবার সাথে লড়াই করতে পারি, এমনকি মিস্টার চ্যাটার্জির সাথে আমি কতবার লড়াই করেছি। কিন্তু ওরা আমার উপর সেই বিশ্বাসটা আর রাখতে পারে না। ওরা ভাবে আমার বিয়ে হয়ে গেছে, আমি পর হয়ে গেছি। ওরা ভাবে আমি আলাদা, আমার সংসার আলাদা। বছরের পর বছর এটাই তো চলে আসছে এরা, এটাই সমাজের নিয়ম। তাই কি মেঘনা? এখন তো সমাজ বদলাচ্ছে, অন্তত বদলাতে চাইছে। এখন তো নিয়মও হয়ে গেছে যে যদি মেয়েরা চায় তাহলে বিয়ের পরে তার বাবা মায়ের পাশে বা পরিবারের পাশে সে দাঁড়াতে পারে, তার কর্তব্য পালন করতে পারে। তাহলে আমরা কেন মুখ ফিরে থাকবো বলতো? সময় লাগবে এরা। সমাজ বদলাচ্ছে ঠিকই, কিন্তু নতুন নিয়ম মানতে সমাজের অনেকটা সময় লাগবে। এটা টেবিলে ছিল, তুই রেখেছিস? সবই বুঝলাম মিস্টার চ্যাটার্জি, কিন্তু চাবিটা যখন আপনার ওয়াইফ মিসেস চ্যাটার্জির কাছে ছিল তখন ওনার সঙ্গে কথা বলাটা আমাদের জরুরি। না, তার কোনো দরকার নেই। এই তো আপনার ওয়াইফ এসে গেছে, আমি তাহলে ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আসলে কি জানেন, এই কেসে ওনার বয়ান ছাড়া আমরা এগোতেই পারবো না। চাবিটা তো আপনার কাছেই ছিল শুনছিলাম। আচ্ছা, কিছুদিন আগে আপনার দাদাকে তো পুলিশে ধরে নিয়ে গেছিল, তাই না? উনি তো এখনো এই বাড়িতেই আছেন নাকি? তার সাথে এই চুরির কি সম্পর্ক আমি বুঝতে পারছি না। আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আপনার পরিবারের কারোরই তো তেমন কোনো রোজগার নেই, তাই আপনার বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও ওনারা আপনার সাথেই থাকেন। আর ওনাদের কষ্ট দেখে আপনার খারাপ লাগে। তাই হয়তো মানে আপনি অতগুলো টাকা দেখে নিজেকে সামলাতে পারেননি। চুরি করেছি, এটাই বলতে চাইছেন তো? না মানে টাকাটা নিয়ে আপনি আপনার দাদাকে দিয়ে দিয়েছেন। অফিসার, এটা কি হচ্ছে? হ্যাঁ, উনি আমার ওয়াইফ, ভদ্রভাবে কথা বলুন। না না, মধ্যবিত্তদের যখন তখন অসম্মান করাই যায়, খুব সহজেই তাদের সন্দেহ করা যায়। অফিসার, আমি তো একবার বললাম আমার কারোর উপর কোনো সন্দেহ নেই। আর আপনার যেটা কাজ ইনভেস্টিগেশন করা, সেটা আপনি মন দিয়ে করুন। একদম আমার ওয়াইফের দিকে আঙুল তুলবেন না। দেখুন স্যার, ইনভেস্টিগেশনের মধ্যে সবাই পড়ে। না, উনি পড়েন না। আপনি এখন যান। ওকে, আপনি যখন চান না তখন থাক। সরি। একদম ঠিক কাজ করেছে আকাশ। চলো মেঘনা, মামুর সাথে দেখা করে আসি। এসো। আপনি এখনো আমার উপর অভিমান করে আছেন, তাই না? যা বলেন আমি বলে দিয়েছি। তাহলে একটা কাজ করি মিস্টার চ্যাটার্জি, সাহায্য আমি কারোরই নেব না। আমি একাই কাজ করতে চাই। আমি আমার লড়াইটা একাই লড়ব।